এখন আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। প্রথমে আমরা আলোচনা করব অর্থ ও অর্থের প্রকারভেদ নিয়ে। একসময় মানুষ দ্রব্যের বিনিময়ে কোনো দ্রব্য ক্রয় করে তাদের চাহিদা পূরণ করত। যেমন কৃষক যদি ধান উৎপাদন করত, সে ধান দিয়ে সে কাপড়, মাছ কিংবা তার প্রয়োজনীয় জিনিসপত্র বা হাঁড়ি পাতিল সে সংগ্রহ করত। মানুষ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যের বিনিময়ের করে যে অভাব পূরণ করত, সেই ব্যবস্থাকে বলা হয় পণ্য বিনিময় প্রথা। আর এই যে প্রথা, লেনদেন করতে গিয়ে মানুষকে নানা রকম অসুবিধায় পড়তে হতো। যেমন আমাকে যদি একটা মাছ নিতে হতো, তাহলে আমাকে দিতে হতো এক বস্তা ধান, তাহলে তার মূল্য স্থিতি ঠিক থাকতো না। সেজন্য এই মূল্যের স্থিতি আর দ্রব্য মূল্যের পরিমাপক এক করার জন্য একটা নতুন বিনিময় মাধ্যম তৈরি হয়, যাকে আমরা বলি অর্থ। অর্থের বিনিময়ের মাধ্যমে দ্রব্য সেবার মূল্যের পরিমাপক এক করা হয় এবং এটি সঞ্চয়ের বাহক হিসেবেও কাজ করে। তাহলে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে বলা হয় অর্থ। অর্থাৎ সরকার আমাদের জন্য একটা বস্তু তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে কি আমরা কোনো একটা জিনিস কিনতে গেলে সেই মূল্যের পরিমাপক হিসেবে কাজ করবে। সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, সেটা এক জেলা হোক কিংবা অন্য জেলায় হোক, আমরা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবো। যদি আমরা মনে করি টাকাকে আমরা সঞ্চয় করব, তাহলে সেটাকেও আমরা সঞ্চয় করে রাখতে পারবো। কিংবা কাউকে যদি ঋণ দিতে চাই, তাকে আমরা ঋণ দিতে পারবো। সেটি হচ্ছে কি অর্থ, বা আমরা বাংলাদেশে যেটা বলি টাকা। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে রাখা হয়েছে, যেমন বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার, ইউরোপের অধিকাংশ দেশে ইউরো। তাহলে বাংলাদেশে আমরা যেটাকে টাকা বলি, ভারতে সেটাকে বলে রুপি, আমেরিকায় ডলার, আর ইউরোপে বলে ইউরো। অর্থকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা সচরাচর যে অর্থগুলো ব্যবহার করি সেটা হচ্ছে দুই ভাগে আমরা দেখি। একটা হচ্ছে কয়েন টাকা, যাকে আমরা বলতে পারি ধাতব মুদ্রা, আর একটা হচ্ছে কাগজি নোট, যাকে আমরা বলি নোট টাকা। ধাতব মুদ্রা ধাতব দণ্ড দ্বারা তৈরি করা যে মুদ্রার মাধ্যমে মানুষের প্রত্যেক জীবনে লেনদেন করে, তাকে বলা হয় ধাতব মুদ্রা। বাংলাদেশে ধাতব মুদ্রা রয়েছে, যেমন দেখো ৫ টাকা, ২ টাকা, ১ টাকা। বর্তমানে ৫০ পয়সা, ২৫ পয়সা এটার কোনো ব্যবহার নেই, কিন্তু একসময় এই ৫০ পয়সা, ২৫ পয়সা এগুলোর প্রচুর ব্যবহার ছিল। বর্তমানে আমরা যদি দেখি, আমরা ব্যবহার করি ৫ টাকা, ২ টাকা আর ১ টাকা যে কয়েনগুলো আছে সেগুলো আমরা বর্তমানে ব্যবহার করি। তাহলে ধাতব মুদ্রা হচ্ছে বাংলাদেশে ৫ টাকা, ২ টাকা, ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সা ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের ধাতব মুদ্রা। ধাতব মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রামাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিকৃত করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এই লাল টাকাকে গলাই, গলানোর পরে সেটা যদি আমি আবার বিক্রি করতে যাই, তাহলে সেই পরিমাণ অর্থ আমি পাবো। সেটাই হচ্ছে কি প্রামাণিক মুদ্রা। আর প্রতীকী মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা, ধাতব মুদ্রা তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে, তাকে বলা হয় প্রতীক মুদ্রা। সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়, অর্থাৎ আমরা যে কয়েন টাকাগুলো দেখি সেই কয়েন টাকাগুলো সরকার কর্তৃক প্রবর্তিত, অর্থাৎ সরকার শুধুমাত্র এই কয়েনগুলোই প্রচলন করতে পারবে। এরপরে দেখো নোট টাকা। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে বলা হয় কাগজি নোট অথবা নোট। প্রায় সব দেশেই কাগজি নোট বা মুদ্রা সরকারের নির্দেশেই দেশীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। অর্থাৎ এই যে কাগজি নোটগুলো আছে সেগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রচলিত হয়, আর যে কয়েন যে টাকাগুলো আছে সেগুলো হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হচ্ছে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা,
20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকার নোটও আমরা দেখি। এগুলাই হচ্ছে কাগজি নোট। কাগজি নোটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা, আরেকটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। ও রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্রই সরকারের সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে, তাকে বলবো আমরা রূপান্তরযোগ্য মুদ্রা। অর্থাৎ আমি যদি সরকারের কাছে যদি এই 1000 টাকার নোট নিয়ে যাই কিংবা ব্যাংকে যাই, তাহলে সেই সমপরিমাণ মূল্যের দ্রব্য আমাকে দিতে সে বাধ্য হবে। যেমন বাংলাদেশের রূপান্তরযোগ্য মুদ্রা হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এগুলাই হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা। আর অরূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা বা সোনা রূপা পাওয়া যায় না, সেগুলোকে আমরা বলবো রূপান্তর অযোগ্য কাগজি নোট। সেটা হচ্ছে 1 টাকা, 2 টাকা। তাহলে রূপান্তরযোগ্য যেটা আছে, আমরা যদি চাই যে 1000 টাকা দিয়ে কিছু পরিমাণ সোনা কিনতে কিংবা বাইরের দেশের টাকা কিনতে, যেমন ডলার কিনতে চাই, আমরা 1500 টাকা দিয়ে যদি ডলার কিনতে চাই, তাহলে সে পরিমাণে আমাদেরকে ডলার দিবে। কিন্তু যদি আমরা 1-2 টাকা ডলার কিনতে চাই, তাহলে সরকার আমাদেরকে সে পরিমাণে কিছু দিতে পারবে না। সেজন্য 1 টাকা, 2 টাকার নোট হচ্ছে রূপান্তর অযোগ্য কাগজি নোট। তারপরে গ্রাহকের বাধ্যতার দিক থেকে অর্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিহিত অর্থ, আর একটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ হলো যে অর্থ সরকার আইন দ্বারা প্রচলিত, তাকে বলা হয় বিহিত অর্থ। অর্থাৎ সরকার যে আইন করেছে সে আইন দ্বারা যে অর্থ প্রচলিত হয় তাকে বলা হয় বিহিত অর্থ। আমরা যেসব অর্থ ব্যবহার করি, যেমন ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, যা সরকার আর কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত করে, সেটাকে বলা হয় বিহিত অর্থ। এই বিহিত অর্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অসীম বিহিত অর্থ আর সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনার পরিশোধ করলে দেনা পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে, তাকে আমরা বলি অসীম বিহিত অর্থ। আমাদের দেশে অসীম বিহিত অর্থগুলো হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এছাড়াও 200 টাকার নোটও আমরা ব্যবহার করতে পারি। আর সসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, যা আইনগতভাবে জনগণের অধিগ্রহণের বাধ্য করা যায় না এবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী তা গ্রহণ করতে পারে, তাকে আমরা বলতে পারি সসীম বিহিত অর্থ। সসীম বিহিত অর্থ হচ্ছে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই যে ধাতব মুদ্রাগুলো আমরা ব্যবহার করি, সেগুলোই হচ্ছে কি সসীম বিহিত অর্থ। ব্যাংক সৃষ্ট অর্থ বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনার পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে। ব্যাংক সৃষ্ট আমানত ও ওভারড্রাফটের বিপরীতে চেকের মাধ্যমে এটা লেনদেন করা হয়। ব্যাংক সৃষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসেবে গণ্য করা চলে। আমাদের দেশে ব্যাংক সৃষ্ট অর্থ হলো চলতি হিসাব করে, চলতি হিসাবে আমানত এবং সঞ্চয় হিসাবে আমানত, এবং যা চেকের মাধ্যমে তোলা যায়। এছাড়া ব্যাংক সৃষ্ট প্রচলিত অর্থ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা এটা তুলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ব্যাংকে যদি কোনো পরিমাণ টাকা থাকে বা ব্যাংকে যে পরিমাণ আমরা অর্থ সঞ্চয় করব, সেটাকে আমরা বলতে পারি ব্যাংক সৃষ্ট অর্থ। এই যে ব্যাংকে আমরা যে টাকাটা রাখি, এই টাকাটা তোলার জন্য আমরা কি করতে পারি, যে চেক আছে সে চেক দিয়ে আমরা টাকা তুলতে পারি, অথবা যে এটিএম বুথ আছে সেই এটিএম বুথে গিয়ে এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি বা ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি। বর্তমানে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি। আমরা অ্যাপস ব্যবহার করে সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি।
ব্যাংকে গিয়ে চেক দিয়ে এখন টাকা তোলার প্রয়োজন হয় না। এখন মোবাইল ব্যাংকিং এর সাহায্যেই সবকিছু করা হয়। এই যে আমরা এই লেনদেন করছি, এটাই হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ। অর্থের কার্যাবলী বা অর্থের কাজ হলো ৪টি। ১. বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। তাহলে অর্থকে আমরা যে ব্যবহার করি তাকে ৪টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। যেমন অর্থ সবার নিকটে গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে আমরা লেনদেন করতে পারি। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, আবার ক্রেতাও অর্থের বিনিময়ে কোনো দ্রব্য ক্রয় করে। এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা যায়, ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। তাই বলা হয় অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। যেমন ধরো, আমি এখন দোকানে ১ কেজি চাল কিনতে যাব, আর ১ কেজি চালের দাম এখন ৭০ টাকা। আমি নিয়ে গেছি ১০০ টাকা। তাহলে আমি যে ১০০ টাকা নিয়ে গেছি, নিয়ে যেয়ে যদি বলি যে আমাকে ১ কেজি চাল দাও, তাহলে সে ১ কেজি চালের পরিবর্তে সে ১০০ টাকার নোট আমরা দিব, আমাদেরকে ১ কেজি চাল দিবে, সঙ্গে ৩০ টাকা ফেরত দিবে। তাহলে এই যে আমরা ১০০ টাকা দিলাম, ১০০ টাকার মধ্যে চালের সমপরিমাণ অর্থ সে কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেবে। এটি হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। মূল্যের পরিমাপক। দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, আর ওজনের একক হচ্ছে আমরা জানি কিলোগ্রাম। ঠিক তেমনি অর্থ ও পণ্য সেবা মূল্যের পরিমাপক মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমির একটি বই ক্রয় করে ৫০ টাকা দিয়ে। এক্ষেত্রে ৫০ টাকা হলো উক্ত বইটির মূল্য বা পরিমাপক। অর্থের সাহায্যে আমরা সহজে পণ্য বা সেবার মূল্য পরিমাপ করতে পারি এবং অতীত ও ভবিষ্যতে পণ্য বা সেবার মূল্য এই সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি। যেমন ধরো, একটি বইয়ের দাম দেওয়া আছে ৫০ টাকা। তাহলে সে সম্পর্কে আমরা অবগত হচ্ছি যে এই বইটির দাম ৫০ টাকা। আমি পরবর্তীতে যদি বইটা আবার কিনতে যাই, তাহলে এই ৫০ টাকা নিয়ে গিয়েই বইটা কিনতে পারবো। এটি হচ্ছে মূল্যের পরিমাপক বা একটা মাপকাঠি। সঞ্চয়ের বাহন। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী ও সেবার মূল্যের অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে। কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ আর তুলনামূলকভাবে স্থায়ী। যেমন ধরো, আমি এই বছরে ধরো আলু চাষ করেছি। আলু যদি আমি সব আলু রাখতে চাই, তাহলে আলু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আলুর দাম এখন বেশি আছে, পরে কমে যেতে পারে। তো আমি আলুগুলো বিক্রি করে যে টাকা আছে সেই টাকা আমি ব্যাংকের মাধ্যমে রেখে দিলাম। তাহলে অর্থ আমার যেভাবে অর্থ রাখলাম সেটাই থাকবে, এর কোনো কম বা বেশি হবে না, বা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য অর্থকে সঞ্চয়ের বাহন হিসাবে ধরা হয়। স্থগিত লেনদেনের বাহন। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যতে দেনা পাওনার নির্দেশ করাকে বোঝায়। এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন করে। ব্যাংকের আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গ্রহণ করা হয়। ধরো, আমি কার কাছ থেকে টাকা ধার নিয়েছি, নিয়ে চাষাবাদ করেছি। এখন তাকে আমার সে টাকা ফেরত দিতে হবে। সে টাকা আমাকে ফেরত দেবো আমরা অর্থের মূল্যে নাকি দ্রব্যের মূল্যে? অবশ্যই অর্থের মূল্যে। কারণ আমার কাছে যে টাকা আছে সে টাকা যদি আমি তাকে দিই, তাহলে সে ঋণ পরিশোধ হবে। কিন্তু দ্রব্য যদি দিতে যাই, দ্রব্য অনেক সময় পচনশীল হয়, পচে যেতে পারে। সেক্ষেত্রে তার ঋণ পরিশোধ করতে যদি আমরা দ্রব্য দিই, বেশি পরিমাণে হতে পারে। সেজন্য আমরা এই ঋণ পরিশোধের ক্ষেত্রে অর্থ দিয়ে থাকি। অথবা যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিতে চাই, সেক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কিছু মাধ্যম দিয়েছে। যেমন ব্যবসায়িক লেনদেনের জন্য আমাদেরকে চেক, ব্যাংক ড্রাফট, প্রচলিত বিল প্রভৃতি এগুলো দিয়ে আমরা ঋণপত্র গ্রহণ করতে পারি অথবা ঋণ আমরা নিতে পারি। আবার এই যে
ব্যাংক ড্রাফট, চেক বিনিময়ের মাধ্যমে যে বিলগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা আবার অর্থ ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারি। এটি হচ্ছে স্থগিত লেনদেনের বাহন। বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বলা হয় বাণিজ্য ব্যাংক। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বলা হয় বাণিজ্য ব্যাংক। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তাহলে বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের উপরে কম হারে সুদ দেয়। এ ব্যাংক আমানতকারী যে জমাকৃত অর্থ থাকে অথবা এ ব্যাংকে যারা আমানত রাখে তাদের অর্থে কম হারে সুদ দেয়। অন্যদিকে যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের কাছে বেশি পরিমাণে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। অর্থাৎ যে ব্যাংকে টাকা জমা রাখবে তাকে কম পরিমাণ সুদ দিবে, আর যে ব্যাংকে থেকে টাকা ঋণ নেবে তার কাছ থেকে বেশি পরিমাণ সুদ নেবে। আর দুজনের কাছ থেকে যে সুদের যে হিসাব আসছে সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা বা ব্যাংক থেকে লাভ। এই ব্যাংক জমাদানকারী তার জমাকৃত অর্থ চাওয়া মাত্রই ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে। অর্থাৎ তোমার যদি ব্যাংকে টাকা থাকে, তুমি যখন যাওয়ার পরে ব্যাংকের কাছে যদি টাকা চাওয়া হয় অবশ্যই সে তৎক্ষণাৎ টাকা দিতে বাধ্য থাকবে। এই যে তৎক্ষণাৎ যে টাকা দিতে সে বাধ্য হচ্ছে, এর জন্য তাকে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। বাংলাদেশে কিছু বাণিজ্যিক ব্যাংক যেমন দেখো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি। যেমন এখানে দুইটা ব্যাংকের ছবি দেওয়া আছে, যেমন দেখো এটা হচ্ছে সোনালী ব্যাংক আর এটা হচ্ছে জনতা ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের প্রধান যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। যেমন দেখো এক, আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে আমানত সংগ্রহ করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চায় যে তার ব্যাংকে টাকা বা কোনো কিছু আমানত রাখতে, তাহলে সে আমানত গ্রহণ করাই হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত গ্রহণ করে: চলতি আমানত, সঞ্চয় আমানত আর স্থায়ী আমানত। চলতি আমানত বলতে কি বোঝায়? চলতি আমানত বলতে বোঝায় যে আমি যে ব্যাংকে টাকা রাখলাম সে টাকা আমি যখন ইচ্ছা তখন তুলতে পারবো, এজন্য আমাকে ব্যাংক কোনো রকম সুদ বা কোনো রকম লাভ দেবে না। সঞ্চয় আমানত বলতে বোঝায়, সঞ্চয় আমানত একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট মেয়াদের মাধ্যমে রাখা হয়, আমরা এই টাকা সপ্তাহে 2 বার উঠাতে পারবো। এই আমানতের উপরে ব্যাংক আমাদেরকে কিছুটা সুদ দিবে। আর স্থায়ী আমানত, স্থায়ী আমানত এই আমানত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। সেটা হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর ইত্যাদি। এছাড়া তুমি আর বেশি করতে চাইলে বেশি মেয়াদেও করতে পারো। এই ধরনের ব্যাংকের আমানতের উপরে ব্যাংক অধিক হারে সুদ প্রদান করে। এই আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও অর্থ আবার তুলতে পারবা। এক্ষেত্রে তোমাকে কিছু বিধিবিধান অনুসরণ করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি চলতি আমানত বলতে আমরা বুঝতে পারছি যে ব্যাংকে আমরা যে আমানত রাখবো আমরা যে কোনো সময় গিয়ে ব্যাংক থেকে সেটা উঠাতে পারবো। এক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কোনো সুদ প্রদান করবে না। সঞ্চয় আমানত, সঞ্চয় আমানত বলতে আমরা একটি নির্দিষ্ট মেয়াদে, সাধারণত সপ্তাহে 2 বার উঠানো যাবে এমন মেয়াদে আমরা রেখে আসতে পারবো। এক্ষেত্রে ব্যাংক আমাকে কিছু পরিমাণে সুদ দিবে। আর স্থায়ী আমানত বলতে বোঝাচ্ছে আমরা একটা নির্দিষ্ট মেয়াদে রেখে আসতে হবে, সেটা 3 মাস, সর্বনিম্ন 3 মাস। 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, তুমি যেমন চাইবে তেমন ভাবে তুমি বেশি সময় ধরে রাখতে পারবে। এক্ষেত্রে তোমাকে অধিক হারে তোমাকে সুদ প্রদান করবে এবং তুমি যদি চাও যে তোমার মেয়াদ শেষ হওয়ার আগে টাকাটা তুলতে, সেক্ষেত্রে তুমি
তুলতে পারবে, কিন্তু তোমাকে কিছু নির্দেশনা দিবে যে তুমি এই নির্দেশনা মানতে পারলে তুমি এই টাকাগুলো আবার আগেই তুলতে পারবে। এই ছিল আমানত গ্রহণ। এবার দেখো ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতে একটি নির্দিষ্ট সময়ে আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। উপযুক্ত জামানত ও বন্ধকি, যেমন মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকার ও দেশি বিদেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদির বিপরীতে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে ঋণ প্রদান করে। আমাদের দেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, যেমন গৃহ নির্মাণ, মৎস্য চাষ, ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে ঋণ দেয়। কিন্তু আমরা যে বাড়ি ঘর নির্মাণ করব, মাছ চাষ করব, ব্যবসা বাণিজ্য করব, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব, এজন্য ব্যাংক আমাদেরকে যে ঋণ দিবে তার জন্য আমাদেরকে ব্যাংকের কাছে কিছু আমানত রাখতে হবে। সেটা হতে পারে সোনা, রূপা, মূল্যবান ধাতু, অথবা আমার যে দোকানের কাগজপত্র, কিংবা আমার যে জমি আছে সেই জমির কাগজপত্র ইত্যাদি আমাদেরকে ব্যাংকের কাছে আমানত রেখে তারপরে আমরা ঋণ নিতে পারবো। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ব্যাংক ড্রাফট, ই পেমেন্ট, হুন্ডি ও ভ্রমণকারী চেক ইত্যাদি সৃষ্টি করেছে। বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত। উন্নত দেশে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন ধরো, এটি হচ্ছে সোনালী ব্যাংকের চেক। এই চেকের মাধ্যমে কোনো ব্যাংকে গিয়ে আমরা সহজে লেনদেন করতে পারবো। দেশি ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তায় ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। এজন্য ব্যবসায়ীদের বিনিময়ে বিলে স্বীকৃতি প্রদান, বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানিকারককে ঋণ প্রদান, মেল ও টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রেই ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান-প্রদান, বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয়, ক্রেতা ও বিক্রেতার দেনা পাওনা নিষ্পত্তিও করা হয়। এসব কাজ সম্পাদন করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিদেশের ক্ষেত্রে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রেও এই বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে সহায়তা করে। তারা এই ঋণ দেওয়ার পাশাপাশি আমাদেরকে পরামর্শও দিয়ে থাকে যে আমরা কিভাবে ঋণ নিতে পারবো, কিভাবে পরিশোধ করতে পারবো, আমরা অর্থ কিভাবে আদান প্রদান করব, বৈদেশিক মুদ্রা কিভাবে আমরা ক্রয় বা বিক্রয় করব, ক্রেতা বিক্রেতার সাথে আমরা কিভাবে দেনা পাওনা নিয়ে কথা বলবো, সে বিষয়ে আমাদেরকে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। অর্থ স্থানান্তর। গ্রাহকের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত অর্থ প্রেরণ করা হয়। অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেল ট্রান্সফার ও টেলিগ্রাম প্রভৃতি। অর্থাৎ আমরা যদি চাই যে খুব নিরাপদে টাকা উত্তোলন করতে বা টাকা ট্রান্সফার করতে, সেক্ষেত্রেও আমরা খুব সহজে নিরাপদে টাকা ট্রান্সফার করতে পারবো। আমি চাইছি এখন জমি কিনতে, কিন্তু জমির পরিমাণ হচ্ছে অনেক, সেজন্য যে পরিমাণ টাকা আমার ব্যাংকে আছে এই সময় তা বহন করা মানে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেজন্য আমি তাকে ব্যাংকের চেকে সেই পরিমাণ অর্থ আমি তাকে দিয়ে দিলাম যে তুমি এই টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবে। যখন সে চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংকে দেখার পরে যে অর্থ দেওয়া আছে সেই পরিমাণ অর্থ সে লোককে দিয়ে দেবে। রেমিটেন্স। বিদেশে কর্মরত সকল জনসাধারণ বৈদেশে আয় করে সংগ্রহ করে এবং দেশে সে মালিককে যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তান্তর করে, এবং বাণিজ্যিক ব্যাংক যথাযথ তার সেবা প্রদান করে। অর্থাৎ বিদেশে যারা কাজ করে তারা যা আয় করে তা দেশে পাঠায় ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে যে টাকাটা লেনদেন হচ্ছে, এই ব্যাংক থেকে দেশে এসে যে টাকা উত্তোলন করা হচ্ছে বা তার মালিকের কাছে পৌঁছে দিচ্ছে, এটাকে বলতে পারি আমরা রেমিটেন্স। আর এই যে পৌঁছে দিচ্ছে, এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। সঞ্চয় বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসা উৎপাদনের ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গ্রহণে সহায়তা করে। এভাবে
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করে, যেমন জনগণের মূল্যবান জিনিসপত্র রেখে সে ঋণ প্রদান করে থাকে। যেমন হতে পারে দলিলপত্র অথবা মূল্যবান অলংকার। এগুলো নিরাপদে সে লকারে রাখে এবং সে পরিমাণ অর্থ সে ঋণ প্রদান করে। বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র ও সরকারি ক্রয় বা বিক্রয়ের সহায়তা করে। কোনো কোম্পানি যদি তার শেয়ার দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, সেক্ষেত্রে ব্যাংক সহায়তা করতে পারে। সম্পত্তি দেখাশোনা, সম্পত্তি কর আদায় এবং প্রদানের ব্যবস্থাপূর্বক আর্থিক দায়িত্ব পালন করে এই বাণিজ্য ব্যাংক। গ্রাহকের স্বার্থে আর্থিক সচ্ছলতা সনদপত্র প্রদান করে এবং গোপনীয়তা রক্ষা করে। এও গ্রাহকের প্রতিনিধি হিসাবে চেক, বিনিময় বিল, বাড়ি ভাড়া, আয়কর, বীমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ ও প্রদান করা হয়। আমরা গ্রাহকের কাছ থেকে তারা আমাদের প্রয়োজনে যেসব বাড়ি ভাড়া, আয়কর, বীমার কিংবা বৈদ্যুতিক বিল যেগুলো আমরা পরিশোধ করি কিংবা পানির বিল, এগুলো সবগুলোই বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে থাকে। ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার নিয়ম। ধরো তুমি মাসে 10,000 টাকা ইনকাম করো, 9,000 টাকা তোমার পারিবারিক খরচ ও অন্যান্য খরচে ব্যয় হয়, তোমার মাসে 1,000 টাকা করে থাকে। তুমি চাইছো যে সে 1,000 টাকা ব্যাংকে জমা রাখতে। সেজন্য তুমি গেছো সোনালী ব্যাংকে টাকার অ্যাকাউন্ট খুলতে বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে টাকা জমা রাখার জন্য। তুমি যাওয়ার পরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা তার সে বুঝিয়ে দিল যে ব্যাংকের অ্যাকাউন্ট 3 ভাগে খোলা হয়। এক, চলতি হিসাব; 2, সঞ্চয় হিসাব; একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি, সঞ্চয় আর স্থায়ী হিসাব একটু আগে আমরা জেনেছি যে চলতি হিসাব হচ্ছে আমরা ব্যাংক থেকে যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবো, এক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কোনো লাভ প্রদান করবে না। সঞ্চয় হিসাব হচ্ছে আমরা সপ্তাহে 2 বার টাকা তুলতে পারবো, কিন্তু সেখান থেকে আমরা কিছু পরিমাণ লাভ পাবো। স্থায়ী হিসাব হচ্ছে আমাদের স্থায়ীভাবে টাকা আমরা রাখতে পারবো, কিন্তু আমরা সবসময় টাকা উত্তোলন করতে পারবো না। যদি টাকা তুলতে চাই, সেক্ষেত্রে ব্যাংকের কিছু নিয়ম আছে। সবকিছু বলার পরে তখন সে ঠিক করলো যে সে সঞ্চয় হিসাব খুলবে, কারণ সে প্রতি মাসে 1,000 টাকা করে নিয়ে এসে ব্যাংকে জমা রাখবে। সেজন্য ব্যাংকের কর্মকর্তা একটা আবেদনপত্র দিল। আবেদনপত্র দেওয়ার পরে এই যে আবেদনপত্রটা আছে সেটা শনাক্ত করার জন্য ব্যাংকে যার অ্যাকাউন্ট খোলা আছে তার কাছ থেকে একটা সই নিল বা স্বাক্ষর নিল। যেমন এখানে সায়েম হচ্ছে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, তার প্রদানকারী বা পরিচয়পত্র দানকারী হিসেবে সেখানে একটা স্বাক্ষর করে দিল। এছাড়া সুজন চায় যে তার স্ত্রীকে তার নমিনি করতে। নমিনি বলতে বোঝায়, যেমন ধরো তুমি অ্যাকাউন্ট খুলেছো, টাকা তুমি 10 বছর ধরে মোটামুটি 20 লাখ টাকা তুমি জমিয়েছো। এই যে 20 লাখ টাকা তুমি জমিয়েছো, তোমার মৃত্যুর পরে এই টাকার মালিক কে হবে বা এই টাকা কে ভোগ করবে, তাকে বলা হয় নমিনি। যেমন এখানে এই সুজন মিয়া তার স্ত্রীকে তার নমিনি বানিয়েছে। অর্থাৎ সুজন মিয়া যদি মারা যায়, তাহলে তার মৃত্যুর পরে এই টাকার মালিক হবে তার স্ত্রী। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, যেমন পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, যে নমিনি হবে তার পাসপোর্ট সাইজের ছবি আর তার এনআইডি কার্ডের ফটোকপি। এছাড়া লাগবে 500 টাকা। এই সব কিছু দিয়ে আমাদেরকে ফর্ম পূরণ করে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে ব্যাংকের সঙ্গে লেনদেন করার জন্য ব্যাংক আমাদেরকে একটা চেক বই দিবে। এই চেক বইয়ের মাধ্যমে আমরা ব্যাংকের হিসাব সংরক্ষণ করতে পারবো, ব্যাংকের টাকা জমা রাখতে পারবো, আবার সেই চেক দিয়ে আমরা টাকা উত্তোলন করতে পারবো। এই যে হিসাব আছে বা হিসাব যে বই বা চেক যেটা আছে, সেই বইয়ে একটা নাম্বার আছে। সেই নাম্বার দিয়ে আমরা নগদ অর্থ, চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি জমা অনলাইনে করতে পারবো, যেটা দেশের ভিতরে বা দেশের বাইরেও আমরা টাকা জমা রাখতে চেকের মাধ্যমে অথবা এটিএম বুথের মাধ্যমে। যে এটিএম বুথের যে কার্ড থাকে, সেই ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবো। এখন প্রায় সব ব্যাংকে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ থাকায় আমানতকারী কোনো কোনো তারিখে টাকা তুললো, কোন তারিখে জমা রাখলো, কোন তারিখ থেকে সংগ্রহ করা হলো, সবকিছুর একটা তথ্য ব্যাংকের কাছে হিসাব থেকে যায়।
ব্যাংকের নিয়ম অনুযায়ী আমানতকারী বর্তমান ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারে। তো ব্যাংকের হিসাব খোলার জন্য আমরা একটু ফর্ম দেখতে পাচ্ছি, দেখো এখানে ব্যাংকের ফর্ম তেমন একটা বোঝা যাচ্ছে না, আবছা হয়ে আছে। তো আমরা একটা ফর্ম দেখি। এখানে ফর্মটা একটু ভালো বোঝা যাচ্ছে, ফর্মটা একটু দেখো। উপরে যে অংশটুকু আছে, যেমন এই শাখা ফাঁকা আছে, তারিখ, ব্যাংকের হিসাব নাম্বার, ইউনিক আইডি, ম্যানেজারের যে শাখা আছে সেটা, এগুলো সবকিছুই ব্যাংক পূরণ করে দিবে, তোমাকে এটা করতে হবে না। অথবা যার কাছ থেকে তুমি অ্যাকাউন্টটা খুলে নিচ্ছ সেই ব্যক্তি এটা পূরণ করে দেবে। তোমাকে পূরণ করতে হবে এখান থেকে। তোমার নাম বাংলায় লিখতে হবে, তোমার নাম ইংরেজিতে লিখতে হবে। তুমি কোন অ্যাকাউন্ট খুলতে চাইছো, চলতি, সঞ্চয় নাকি এফডি বা ফিক্সড ডিপোজিট। তুমি যেহেতু সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চাইছো সেজন্য সঞ্চয় ঠিক দেবে। কোন মুদ্রায় তুমি লেনদেন করছো, বাংলাদেশের মধ্যে আছো অবশ্যই এখানে হবে টাকা। বাংলাদেশের বাইরে যে দেশে যাবে সেই দেশে যে টাকা আছে সেই টাকাতে তুমি লেনদেন করতে পারো। এছাড়া রয়েছে ডলার, ইউরো, পাউন্ড আরো অন্যান্য। হিসাব পরিচালনা পদ্ধতি, হিসাব পরিচালনা কে করবে, যে একজন করবে, যৌথভাবে করবে নাকি কয়েকজন মিলে করবে। অবশ্যই তুমি এককভাবে করবে, সেজন্য এখানে টিক দিবে একক। তারপরে প্রাথমিক জমার পরিমাণ, তুমি প্রথমে কত টাকা জমা রাখছো। তুমি প্রথমে 500 টাকা জমা রেখে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে, সেজন্য তুমি এখানে লিখে দিবে 500 টাকা অঙ্কে, আর 500 টাকা এই যে ফাঁকা ঘরে কথায় আছে সেখানে 500 টাকা লিখে দিবে। এখানে 500 টাকা লিখে দিলে, আর এ পাশে লিখে দিবে কথায় 500 টাকা। তাহলে প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ, তোমার ইনফরমেশন এবার দেওয়া লাগবে, যে হিসাবধারীর নাম, বা তোমার নামে যে অ্যাকাউন্ট খোলা আছে তোমার নাম কি। তোমার নাম বাংলা ইংরেজিতে লিখবে, তোমার জন্ম তারিখ, তোমার পিতার নাম, মাতার নাম, তোমার স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রীর নাম, তোমার জাতীয়তা কি, অবশ্যই বাংলাদেশী হবে, লিঙ্গ ছেলে না মেয়ে লিখতে হবে, রেসিডেন্ট স্ট্যাটাস, এটা ব্যাংকের কাছ থেকে একটু জানিয়ে নিয়ে তুমি রেসিডেন্ট কিনা নন রেসিডেন্ট সেটা অনুযায়ী তুমি এখানে টিক দিতে পারো। পেশা, তুমি কোন পেশায় কাজ করছো, তুমি যে পেশায় কাজ করে সেই পেশা অনুযায়ী এখানে লিখতে পারো। তোমার মাসিক আয় কত, আয়ের উৎস কোথায় থেকে আসছে সেটা এখানে লিখে দিতে হবে। ট্যাক্স আইডি নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিবা, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে তোমার গ্রামের নাম কি, বর্তমান ঠিকানা, তোমার গ্রামের নাম, পোস্ট, থানা, জেলা, ফোন নাম্বার, ইমেল, এগুলো দিয়ে তোমাকে পূরণ করতে হবে। ইমেল যদি থাকে দিতে পারো, ইমেল না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফোন নাম্বার দেওয়া লাগবে। একইভাবে স্থায়ী ঠিকানা কোনটা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, ফোন নাম্বার, ইমেল, এগুলো দিয়ে তোমাকে এই পেজটা পূরণ করতে হবে। নিচে এখানে একটা লেখা দেওয়া আছে, দেখো হিসাবধারী একাধিক হলে, প্রত্যেকের হিসাবধারী নাবালক হলে হিসাবধারী অভিভাবক বাবা মা অথবা অন্য কেউ যদি হয় আইনগত অভিভাবক এর ব্যক্তি সংক্রান্ত তথ্য হিসাবে দ্বিতীয় অংশ পূরণ করতে হবে। আচ্ছা, এই যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে তোমার সঙ্গে যে গেছে, যেমন এখানে ব্যাংকের ইয়াতে গেছিল কে, সাইম, সাইমের তথ্য দিয়ে এখানে পূরণ করতে হবে। যেমন সাইমের এনআইডি কার্ডের এখানে নাম্বার দিতে হবে, সাইমের নাম লিখতে হবে এখানে, সাইমের জন্ম তারিখ, আর সাইমের নাম এই তারিখ আর স্বাক্ষর দিয়ে দিতে হবে এখানে। তাহলে এই অংশ শেষ। তৃতীয় অংশ হচ্ছে তোমার নমিনি, তোমার মৃত্যুর পরে টাকা যে নেবে বা যে টাকা সংরক্ষণ করবে কিংবা ভোগ করবে তার অংশ এবার পূরণ করতে হবে। এখানে নমিনির নাম আর জন্ম তারিখ, নমিনির ঠিকানা, শতকরা হার কত হবে, হিসাবধারীর সাথে সম্পর্ক কি, স্বামী নাকি স্ত্রী সেটা লিখে দিতে হবে। জাতীয় পরিচয় নম্বর, যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র, যদি জন্ম নিবন্ধন হয় জন্ম নিবন্ধন দিয়ে এই ঘরটা পূরণ করতে হবে। আর যে এই যে অংশটুকু আছে এই অংশটুকু তোমার নমিনির যে ছবি আছে সেই ছবি ব্যাংকের লোকই লাগিয়ে দেবে। তারপরে নমিনি যদি নাবালক হয় তার নাবালকের থাকা অবস্থায় হিসাবধারী বা হিসাবধারীগণ মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি 1991 এর 103-2 ধারা অনুযায়ী নমিনির পক্ষে আমানত অর্থ গ্রহণকারী তথ্য এখানে তুলে দিতে হবে, যেমন তার নাম, তার স্থায়ী ঠিকানা,
তার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নাম্বার, নমিনি সম্পর্ক এগুলো লিখে দিতে হবে। তারপরে এখানে আবেদনকারীর নাম, স্বাক্ষর ও তারিখ এখানে দিয়ে দিতে হবে। তারপরে যা আছে এই অংশটুকু ব্যাংক কর্তৃক পূরণ করে দেবে, অর্থাৎ ব্যাংকের যে কর্মকর্তা আছে সেই পূরণ করে দিবে। এই সব কিছু পূরণ করে দেওয়ার পরে তোমার যে ব্যাংকের যে কর্মকর্তা আছে তার হাতে তুলে দিবে। সে বাকি অংশ পূরণ করে তোমার টাকা দিয়ে তোমাকে একটা চেক বই দিবে। সে চেক বই তুমি টাকার হিসাব ব্যাংকে জমা রাখতে পারবা। চেকের মাধ্যমে তুমি টাকা আবার উত্তোলনও করতে পারবা। আবার যদি চাও যে তুমি এটিএম বুথের মাধ্যমে টাকা তুলতে, সেক্ষেত্রে তোমাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার ভিসা কার্ড তুমি যেটা নিবা সেই অনুযায়ী তোমাকে একটা কার্ড দিয়ে দেবে।